বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভা আজ। নাগরিক সমাজের উদ্যোগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ এই শোক সভার আয়োজন করা হয়েছে। নাগরিক সমাজের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বেগম খালেদা জিয়ার প্রতি জাতীয় পর্যায় থেকে মর্যাদাপূর্ণ শ্রদ্ধা জানানোর মানবিক উদ্যোগ। শোকসভায় কোনো রাজনৈতিক দলের নেতারা মঞ্চে বক্তৃতা করবেন না। বিভিন্ন পেশার শীর্ষ ব্যক্তিত্ব, গবেষক, ধর্মীয় প্রতিনিধি, চিকিৎসক, শিক্ষক সহ পেশাজীবীরা কথা বলবেন। তবে বিভিন্ন রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের অন্য সদস্যরা সভায় উপস্থিত থাকবেন বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরাও। জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ আসেন, তার সমাধিতে শ্রদ্ধা জানান। খালেদা জিয়ার সমাধিস্থল থেকে সেখানকার খবর জানতে এবারে যুক্ত হব সহকর্মী মুহামিনুল অপুর সাথে। অপু, জিয়া উদ্যানে আছেন আপনি, সেখানে লোক সমাগম কেমন দেখছেন, কি বলছেন তারা? জানেন যে বেগম খালেদা জিয়াকে সমাহিত করার আজকে কিন্তু 17তম দিন। এই 17তম দিনেও কিন্তু মানুষের যে ভিড় রয়েছে সেটি কিন্তু এখানে রয়েছে। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এই সমাধিস্থলে এসে বেগম জিয়ার কবরটি যেমনি কাছ থেকে অনেকেই দেখছেন, অনেকে কিন্তু দোয়া প্রার্থনা করছেন এবং এখানে মোনাজাত করছেন। কিছুক্ষণ পরে অর্থাৎ আর 1 ঘন্টার মধ্যেই কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তারও কিন্তু এখানে আসার কথা রয়েছে এবং এই কবর জিয়ারত করবেন তিনি। তাকে আশাকে কেন্দ্র করে আমরা কিন্তু এই যে উদ্যানের আশপাশে বিএনপির অসংখ্য নেতাকর্মী তাদেরকে আমরা দেখতে পেয়েছি। তেমনিভাবে কিন্তু এখন পর্যন্ত যারা এখানে বেগম খালেদা জিয়ার সমাধিস্থল ঘিরে যারা শ্রদ্ধা নিবেদন করছেন ফুল দিয়ে, পাশাপাশি দোয়া মানুষও যেমনি আসছেন তেমনিভাবে কিন্তু রাজধানীর বাইরে থেকেও মানুষ আসছেন। এখানে পরিবার পরিজন নিয়েও অনেকেই কিন্তু আসছেন এবং তারা কিন্তু এখানে অনেকেই তারা কাছ থেকে এই বেগম খালেদা জিয়ার সমাধিস্থল যেখানে দাফন করা হয়েছে অর্থাৎ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সেটি তারা দেখছেন এবং পাশে দাঁড়িয়ে কিন্তু তারা কবর জিয়ারত করছেন এবং দোয়া প্রার্থনা করছেন। পাশাপাশি এই সমাধিস্থলের পাশেই কিন্তু আমরা মাদ্রাসা শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে দেখেছি, তারা কোরআন তেলাওয়াত করছেন। অর্থাৎ আজকে এই 17তম দিনেও কিন্তু এই বেগম জিয়ার সমাধিস্থল ঘিরে মানুষের ভিড় রয়েছে, তারা দোয়া প্রার্থনা যেমনি করছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে বেগম জিয়া এবং জিয়াউর রহমানের সন্তান যে তারেক রহমান, তাকে ঘিরে তাদের যে স্বপ্ন আগামী দিনে নতুন বাংলাদেশ তৈরিতে এবং তার মা বাবার আদর্শকে তারা ধারণ করে সামনের দিনে নতুন একটি দেশ পরিকল্পনায় ভূমিকা রাখবেন এবং শোককে শক্তিতে পরিণত করবেন, এমন কিন্তু কথা তারা বলছেন। তো এই ছিল রাজধানীর জিয়া উদ্যান থেকে বেগম জিয়ার সমাধিস্থলের সবশেষ খবর। চৈতি। অপু, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আমাদের সাথে খালেদা জিয়ার সমাধিস্থল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুহামিনুল অপু। 1 দশকেরও বেশি সময় ধরে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন ছিল বাংলাদেশের রাজনীতিতে। বিশেষ করে বিএনপির সাথে দিল্লির সম্পর্ক ছিল স্পষ্টভাবে শীতল। তবে 2024 সালের 5 আগস্টের পর বদলাতে শুরু করে রাজনৈতিক বাস্তবতা। ভারত বিএনপি সম্পর্কে কি তাহলে নতুন কোনো মোড় নিচ্ছে? মোহাম্মদ হোসেনের রিপোর্ট। আওয়ামী লীগের টানা 1.5 দশকের স্বৈরাচারী শাসনামলে বিএনপি ও ভারতের সম্পর্ক ছিল টানাপোড়েনের। 3টি বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগকে প্রকাশ্য সমর্থন দেওয়ার অভিযোগ রয়েছে দিল্লির বিরুদ্ধে। 2024 সালের 5 আগস্টের পর পাল্টে যায় রাজনৈতিক প্রেক্ষাপট। ব্যবসা বাণিজ্য, আঞ্চলিক স্থিতিশীলতা ও ভূরাজনৈতিক বাস্তবতায় নতুন করে সম্পর্ক পুনর্মূল্যায়নের পথে ভারত। ভবিষ্যৎ ক্ষমতার সম্ভাব্য সমীকরণ মাথায় রেখেই নতুন করে হিসাব কষতে হচ্ছে দিল্লিকে। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ের দিন ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পরদিনই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে গুলশানের কার্যালয়ে যান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সাম্প্রতিক এসব ঘটনা প্রবাহ দীর্ঘদিনের বিএনপির সঙ্গে ভারতের দূরত্ব ঘোচানোর একটি বড় বার্তা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভারতকে ঠিক
এখনই মানে আস্থায় আনার মতো পরিস্থিতি আমরা দেখছি না। তবে বিএনপি সবসময় এটি মনে রাখবে যে এই যে সাম্প্রতিক ভারতের বাংলাদেশের প্রতি আচরণ বা গত 54 বছরে বাংলাদেশের উপর আধিপত্যবাদী ব্যবস্থা কায়েম করার তার যে অপচেষ্টা, সেই অপচেষ্টার ফলে এই দেশের মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ভারত সম্পর্কে যে মনোভাবের মানে প্রকাশ ঘটেছে, বিএনপি ভারতের সাথে পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে এই বিষয়গুলো মনে রাখবে অবশ্যই। বিএনপি নেতারা জানান, ভারতের সঙ্গে সম্পর্কের প্রশ্নে দলটি বরাবরই বাস্তববাদী, তবে সেটা কোনোভাবেই একতরফা নয়। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ করা চলবে না। বাংলাদেশের স্ট্র্যাটেজিক অটোনমি এটা আমাদের সিদ্ধান্ত। ভৌগোলিক কৌশলগত যা আমার অবস্থান হবে এটা আমাদের সিদ্ধান্ত, কারো কথাই সেটা করা হবে না। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যদি কোনো কিছু হয়ে থাকে এবং সেটাকে রিভিউ করা হবে, আগামীতে হতে দেওয়া হবে না। জয়শঙ্কর সাহেব যে মেসেজ নিয়ে আসলেন ওইটা থেকেও বোঝা যায় যে তারা বুঝতে পারছেন কোঅপারেশনের দিকে, বাংলাদেশের সাথে একটা কোঅপারেশনের জায়গায় আসতে হলে মানে এখানে রিসেটের দরকার আছে। আই ওয়ান্ট টু বি হোপফুল যে একটা নতুন দিগন্ত বা ফেজ বলেন মানে এখন বাংলাদেশের সাথে তারা রিসেট করে একটা কোঅপারেশনের জায়গায় আসবে। তবে প্রশ্ন থেকে যায়, এই সম্পর্ক কি সত্যি পারস্পরিক আস্থার ভিত্তিতে নতুন পথে হাঁটবে, নাকি সময়ের প্রয়োজনে শুধুই কৌশলগত পুনঃসংযোগ? তিস্তা সহ তাদের যে অমীমাংসিত বিষয়গুলো আছে সেইগুলোর প্রশ্নে বিএনপির কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ বিএনপির নেই। অভিন্ন নদীর পানি নিয়ে আমাদের সাথে আছে, তারপরে আদানির সাথে আমাদের যে একটা আমরা বলবো যে ভারসাম্যহীন চুক্তির মধ্য দিয়ে যে বিদ্যুৎ ক্রয়ের ব্যাপারগুলো আছে, এই রকম ভারতের স্বার্থানুকূল এবং বাংলাদেশের স্বার্থের পরিপন্থী শেখ হাসিনার সময় অনেকগুলো চুক্তি এবং সুযোগ সেগুলো ভারতকে দেওয়া হয়েছে। সেগুলো যারা বিএনপিকে পুনর্বিবেচনা অবশ্যই করতে হবে। ভারত বিএনপি সম্পর্কের এই নতুন অধ্যায় কতটা টেকসই হবে তার উত্তর দেবে সময় এবং বাংলাদেশের জনগণের রায়। মোহাম্মদ হুসাইন, ৭১, ঢাকা। স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই বলছেন, আসন্ন নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে পারেনি নির্বাচন কমিশন। তারা মনে করেন নির্বাচনে এখনও বড় শঙ্কার বিষয় নিরাপত্তা। বিশ্লেষকদের অভিমত, স্বতন্ত্র প্রার্থীদের এই অভিযোগে সত্যতা রয়েছে। বলছেন, প্রার্থী ছোট হোক আর বড় হোক, আইন ও ব্যবস্থা সবার জন্য সমান নিশ্চিত করতে হবে। মাহিলা ইসলামের রিপোর্ট। দল নাই, সংগঠন নাই, আপনারাই আছেন। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর প্রতীকী নিয়ে ২২ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে ভোটারদের দুয়ারে যাবেন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা। আর প্রার্থীরা ভোটারদের ব্যালটের জবাব পাবেন ১২ ফেব্রুয়ারি। এবার প্রায় ৪৭৮ জন প্রার্থী স্বতন্ত্রভাবে ভোটে লড়তে মনোনয়ন জমা দিয়েছেন, যা মোট প্রার্থীর ২৪%। তাদের অনেকেই বলছেন সকল প্রার্থী সমান সুযোগ পাচ্ছেন না। যারা জনপ্রতিনিধি হতে চায় তাদেরকে সুইট উইল ব্যবহার করে কারো কারো প্রভাবে তাদের প্রার্থীতা বাতিল করা হয়। স্বতন্ত্র যারা আছে এমনিতেই তাদের কোনো দল নেই বা তাদের কথা বলার কোনো স্পেস নেই। বেশ কয়েকটি দলের রাজনীতিকরা যেমন অভিযোগ করেছেন, সরকার নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। একই সুর স্বতন্ত্র প্রার্থীদের মুখে। জেলা পর্যায়ে লেভেল প্লেইং ফিল্ড কিছুটা অভাব আছে। প্রতিদিন খুনাখুনি চলছে। এই খুনাখুনিতে যাদের ডমিনেন্ট পজিশন থাকে তারা কিন্তু ভোট কেন্দ্র দখল করতে পারে, তারা সিল মারতে পারে। স্বতন্ত্র যে পর্যন্ত যারা ন্যায় বিচার বা ইয়াভাবে যদি সুস্থভাবে না আসতে পারে, প্রতিদ্বন্দ্বী হিসাবে ইলেকশনে অংশগ্রহণ না করতে পারে, তাহলে নির্বাচন সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। নির্বাচন বিশ্লেষক বলছেন, লেভেল প্লেইং ফিল্ড ও নিরাপত্তা শঙ্কার অভিযোগের সত্যতা রয়েছে। যেহেতু এখানে লেভেল প্লেইং ফিল্ড বা সমতল একটা ক্ষেত্র লাগে একটা ইলেকশন করতে গেলে, ছোট প্রার্থী বা হেভি প্রার্থী বা বড় প্রার্থী এগুলো দেখার আসলে কোনো সুযোগ নাই। রাজনীতি বিশ্লেষকদের মত, স্বতন্ত্ররা নয় বরং হেভিওয়েট প্রার্থীরাই প্রশাসনের কাছে প্রাধান্য পায়। এটা বাস্তবতা। স্থানীয় পর্যায়ে যে নির্বাচন হয় ওখানে একটা স্থানীয় রাজনৈতিক কাঠামো আছে। ওই কাঠামোতে যারা ছোট ছোট দল কিংবা স্বতন্ত্র প্রার্থী তারা খুব একটা সুবিধা করতে পারে না, কারণ আমাদের এখানে রাজনীতিটা অনেক বেশি ক্ষমতার, অনেক বেশি অর্থের, অনেক বেশি কর্তৃত্বের। আর প্রার্থী হতে আসন ভিত্তিক মোট ভোটারের ১% সমর্থন দেখানোর বিধান নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। এ নিয়ে মামলা বিচারাধীন আছে সর্বোচ্চ আদালতে।
মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। আসন্ন নির্বাচনে নিরাপত্তা নিয়ে শঙ্কিত খুলনার নারী ভোটাররা। তারা বলছেন, খুলনার সার্বিক নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করা খুবই জরুরি। প্রচার থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই কেবল যোগ্য নেতা নির্বাচিত হবেন। রাজু হাওলাদারের তথ্য ছবিতে প্রতিবেদন। কাজী তিলোত্তমা ইসলাম খুলনার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন। পরিবারের পাশাপাশি গ্রাহকদের সেবা দিতে সার্বক্ষণিক তটস্থ থাকতে হয় তাকে। পেশাজীবী এই নারীর ভাবনায় রয়েছে আসন্ন নির্বাচন। অন্যদিকে ফেরি করে সবজি বিক্রি করেন খালেদা বেগম। সামান্য আয় দিয়ে চলে 4 সদস্যের সংসার। 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে দারুণ উদ্গ্রীব এই প্রবীণ। কেন্দ্রে গেলে তখন বাইর করে দিত, এখন সামনে নির্বাচন হলে ভোটটা দেওয়ার ইচ্ছে আছে, সেইভাবে সুস্থভাবে ভোটটা হোক, এটা আমিও চাই, জনগণও চাই। খুব সুন্দর স্মুথলি একটা নির্বাচন হবে, সবাই হাসি মুখে যাবে, সবাই ভোট দিবে, কোনো জায়গায় কোনো প্রবলেম হবে না, কোনো হানাহানি হবে না। ভোটের দিন যত এগিয়ে আসছে, খুলনার নারী ভোটারদের মধ্যে ততই বাড়ছে ভোট ভাবনা। কারো ভাবনায় প্রতীক প্রিয় রাজনৈতিক দল, আবার কারো ভাবনায় রয়েছেন পছন্দের প্রার্থী। কেউ আবার ভাবছেন আগামীতে এলাকার উন্নয়নের সাথে জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন এমন প্রার্থীকে ভোট দেবেন তারা। ভালো লাগার প্রতীককে ভোট দিবে বা ভালো লাগার ব্যক্তিকে ভোট দিবে, সেটা নির্ভয়ে যাইতে বাধা থাকবে না, কোনো বাধা বিপত্তি আসবে না বা কোনো ভয় থাকবে না যে আমি বাসায় যেতে পারবো কিনা। সার্বিক নিরাপত্তার মাধ্যমেও যাতে সুষ্ঠু একটা ভোট হয়, আমরা সেরকম কিছু দেখতে চাই। যে প্রার্থী হবে সে যেন তার এলাকার মানুষের সাথে সম্পৃক্ত থাকে এবং তাদের সুখ দুঃখ কষ্ট যেন সে ভাগাভাগি করে নেয় সব সময়। তবে এসব কিছু ছাপিয়ে যে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে তা হলো ভোটের দিন যেন কাটে নির্বিঘ্নে। বিগত নির্বাচনের মতো ভোট কেন্দ্রে গিয়ে যেন দেখতে না হয় ভোট হয়ে গেছে। মেয়েদের যেন সেইভাবে টেক কেয়ার করতে পারে, তারা যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারে, সেদিক থেকে খেয়াল রাখবে। প্রার্থী বা যে এমপি হবেন তিনি সৎ হবেন এবং কোনো চাঁদাবাজি থাকবে না, সবার প্রত্যেকটা নারীর নিরাপত্তার দিকে তিনি লক্ষ্য রাখবেন। আমরা চাইবো যে স্বাধীনভাবে যেন আমরা চলাফেরা করতে পারি, আর আমাদের চাঁদাবাজি ছিনতাই এইটা যেন বিলীন হয়ে যায়। যে দলই আসুক না কেন, যাতে আপনার নারীরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, এই ধর্ষণ খুন এইগুলো যাতে না হয়। ভোটাররা বলছেন যারা প্রার্থী হয়েছেন এলাকার সমস্যা সম্পর্কে তারা জানেন, যে কারণে সমস্যা সংকট আর তা থেকে উত্তরণ ঘটাবেন এমন প্রার্থীকে আগামী 5 বছরের জন্য জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান তারা। মনিরা কাজরি, ৭১। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত 16 মাসের বিভিন্ন নিয়োগে আনা স্বজনপ্রীতির অভিযোগ করেছে শিক্ষার্থীদের একটি অংশ। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর প্রায় 3 শতাধিক নিয়োগ প্রক্রিয়া এবং এর স্বচ্ছতা প্রকাশের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে 4 দিন থেকে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এদিকে অনিয়মের অভিযোগ তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। প্রাথমিক তথ্য উপাত্ত সংগ্রহের পর অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তা। আরও জানাচ্ছেন মাহফুজ শুভ্র। জুলাই আন্দোলনের পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনের অধীনে 16 মাসে নিয়োগ পেয়েছেন 321 জন, যার মধ্যে শিক্ষক রয়েছেন 78 জন, কর্মকর্তা 16 জন, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী 227 জন। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের প্রায় 40% অস্থায়ী ভিত্তিতে আগে থেকেই কর্মরত ছিলেন। অনিয়মের অভিযোগ ওঠায় নিয়োগ প্রক্রিয়া ও এর স্বচ্ছতা প্রকাশের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। দ্রুত নিয়োগকৃতদের তথ্য প্রকাশ না করা হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমরা শুধু আসলে স্বজনপ্রীতির অভিযোগই আনছি না, আমরা দলীয় যে নিয়োগ সেই চেষ্টার অভিযোগ আনছি। আমরা দেখবো যে বাংলা বিভাগে সেখানে অনুমোদন কমিটি তাদের শিক্ষক লাগবে না বলার পরও সেই নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। 24-এর পর গণ অভ্যুত্থানের পর আমাদের যে রাষ্ট্র, আমাদের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে আমরা কোনো অনিয়ম বিশৃঙ্খলা মেনে নিতে চাই না, মেনে নিব না। যুগ পাল্টে গেছে, এখন দেখি
সব যোগ্য মানুষ শুধু নোয়াখালী থেকে আসে। এ কেমন যোগ্যতার মধ্যে আমরা পড়লাম? বিষয়টি আমলে নিয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তে কাজ শুরু করে দুদকের 3 কর্মকর্তা। তারা উপ-উপাচার্যের কক্ষে তথ্যপত্র নিয়েছেন। আপাতত দুদকের অভিযানে অভিযোগের সত্যতা না মিললেও পুনরায় তথ্যপত্র বিশ্লেষণ করে প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছে দুদকের কর্মকর্তারা। তো আমরা এক্সপার্ট ওপিনিয়ন নিব এই বিষয়ে, বা আমরা আরো রেকর্ডপত্র পর্যালোচনা করব, সেই বিষয়ে আমরা পরে বিস্তারিত মতামত আমরা দিতে পারবো। এর আগে আমরা বলতে পারবো না যে এটা আইনানুগ হয়েছে কিনা, এবং আমরা সবকিছু রেকর্ডপত্র পর্যালোচনা শেষে আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দিব। কমিশন যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থায় নেওয়া হবে। অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, নিয়মিত কার্যক্রম স্বাভাবিক রাখতে শূন্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে 30 থেকে 40% অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করা হয়েছে। প্রায় শতকরা 30% এবং 4th শ্রেণীর প্রায় শতকরা 40% লোক আগে থেকে নিয়োজিত ছিল। তারা বিজ্ঞাপনের মাধ্যমে রেগুলারাইজ হয়, নিয়মিতকরণ করা হয়। এদিকে একেবারে নতুন নিয়োগ বলার কোনো উপায় নাই। যেই পোস্টগুলোর অ্যাপ্রুভাল রয়েছে সেই পোস্টগুলোকে দ্রুততার সাথে নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়কে সাজানো আমাদের প্রথম নৈতিক দায়িত্ব ছিল। আমরা দায়িত্বে আসার পরবর্তীতে একাডেমিক কার্যক্রম যাতে কোনো রকমের বিঘ্ন না ঘটে সেই ক্ষেত্রে আমরা এই নিয়োগগুলোর ব্যাপারে চেষ্টা করছি। এখনো অসংখ্য ডিপার্টমেন্ট রয়েছে যেখানে তাদের আন্ডার স্টাফ রয়েছে। দুদকের প্রাথমিক পর্যবেক্ষণ নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এই পর্যবেক্ষণে অনেক সন্দেহ আছে। মাহফুজ শুভ্র, 71, চট্টগ্রাম। পবিত্র শবে মিরাজ আজ। এই রাতে মহান আল্লাহর নিকট রহমত ও ক্ষমা প্রার্থনার জন্য ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত, জিকির, কোরআন তেলাওয়াতের মাধ্যমে অতিবাহিত করবেন। অনেকে এ রাতে সেহরি খেয়ে পরের দিন নফল রোজাও রাখেন। হাদিসের বর্ণনা অনুযায়ী এই রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 7ম আসমান ভ্রমণ করান, একাধিক নবীর সাথে সাক্ষাৎ করান, জাহান্নাম ও জান্নাত দর্শন করান। সবশেষে 7ম আসমানে সিদরাতুল মুনতাহার কাছে আল্লাহর সাথে দিদার লাভ করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শবে মিরাজের সফর থেকে উম্মতে মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ আকারে প্রদান করেন খোদা তাআলা। এই রাতে ইবাদতের পাশাপাশি দরিদ্রদের দান খয়রাত করার প্রতি বিশেষ গুরুত্ব দেন ইসলামী চিন্তাবিদরা। এই রাতে প্রিয়জনদের কবরে দোয়া করতে যান মুসলিমরা। রাজধানীর উত্তরায় একটি 7তলা ভবনের 2য় তলার এক বাসায় ভয়াবহ আগুনের ঘটনায় মারা গেছেন 3 জন। সকাল 7:50 উত্তরার 11 সেক্টরের একটি বাসভবনে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল। প্রায় আধা ঘন্টার চেষ্টায় সকাল 8:25 আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে সকাল 10টার দিকে আগুন সম্পূর্ণ নেভানো হয়। অগ্নিকাণ্ডে ওই বাসার ভেতরে থাকা 3 জনের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় 13 জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আপাতত রাজধানীতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এই মুহূর্তে চলছে পঞ্চগড়, দিনাজপুর ও চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ। 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়াতে রেকর্ড করা হয়েছে 8.5 আর ঢাকাতে 15.4 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে 29.3 ডিগ্রি সেলসিয়াস। তবে 19 জানুয়ারির পর সারা দেশে দিনের তাপমাত্রা কমবে আর 23 তারিখের পর কমবে রাতের তাপমাত্রা। এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। আগামী কিছুদিন তীব্র কুয়াশার সম্ভাবনা নেই, তাই ফসলের ক্ষতির আশঙ্কা কম, জানালেন এই কর্মকর্তা। আগামী আরও 2 দিন দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা আজকের মতো আরও 2 দিন একই রকম থাকতে পারে। আজকের পঞ্চগড় সহ 3টা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই মৃদু শৈত্যপ্রবাহ আরও 3 দিন একই রকমই থাকবে, অর্থাৎ এই 3টা জেলার পাশাপাশি হয়তো 2-1টা জেলা বাড়তে পারে আবার কমতে পারে, মোটামুটি একই থাকবে। তবে 23 তারিখের পর দিনের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। শীতের ভরা মৌসুমে বগুড়ার কাঁচা বাজারগুলো নানান জাতের সবজিতে ভরপুর। সবজির পর্যাপ্ত সরবরাহ বাজারে আসায় কমেছে দাম, যা সাধারণ ক্রেতাদের মনে স্বস্তি ফিরিয়ে এনেছে। বগুড়ার পাইকারি বাজারে উল্লেখযোগ্য হারে কমেছে পেঁয়াজ ও আলুর দাম।
নতুন আলু ও পেঁয়াজের সরবরাহ বাড়ায় কমেছে পণ্য দুটির দাম। শীতকালীন সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন থেকে শুরু করে শিম ও গাজর সবকিছুর দাম এখন নাগালের মধ্যে। তবে মৌসুমের বাইরে থাকা পটল, করলা, বরবটি, ঢেঁড়স ও টমেটোর দাম তুলনামূলক বেশি। চাষিরা বলছেন বর্তমানে সবজি যে দামে বিক্রি হচ্ছে তাতে লাভের মুখ দেখছেন তারা। তবে কিছুদিন আগে সবজি বিক্রি করে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে বাজার দর আরও বাড়ার দরকার বলে জানান তারা। এদিকে দাম কম থাকায় খুশি এই অঞ্চলের ক্রেতারা। শীতকালীন সবজিতে পুরোপুরি ঠাসায় ময়মনসিংহের কাঁচা বাজার, কিন্তু দাম এখনো ক্রেতা সাধারণের নাগালের বাইরে। বাজার ঘুরে দেখা যায় 40 টাকা থেকে 50 টাকার নিচে মিলছে না শীতকালীন সবজি। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে, বেগুন 70 টাকা, মটরশুঁটি 140 টাকা, শসা 70 টাকা, করলা 70 টাকা। ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। কিছুটা স্থিতিশীল রয়েছে মাছ ও মাংসের বাজার। সরবরাহ ঠিক থাকলেও দাম বেশি হওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। বাজার নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত মনিটরিং করার দাবি তাদের। এখন কুয়াশার কারণে মানে সবজি এই নষ্ট হয়ে যাইতেছে, তার জন্য এই ফলন কমতাছে, এই সবজির উৎপাদন কমতাছে, দাম বাইরে যাইতেছে। কুয়াশার কারণে সবজি ফলন কম, কপি নষ্ট হয়ে গেছে, সিম গাছে হয় না, দাগ হয়ে যায়। এই জন্য সিম আজকে হচ্ছে 45 টাকা, কপি হয়েছে 30 টাকা পিস। আর টমেটোর দাম একটু কমছে স্যার, আগে ছিল 70, আজকে 60 টাকা কেজি। বেগুন 50-40 মধ্যে আছে। দর্শক, রাজধানীর উত্তরে একটি 7 তলা ভবনের 2য় তলায় এক বাসায় ভয়াবহ আগুনের ঘটনায় মারা গেছেন 3 জন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ভাস্কর, এই অগ্নিকাণ্ড কিভাবে ঘটলো এবং এখন পরিস্থিতি কি দেখছেন, সার্বিক বিষয় আমাদের জানাবেন। চৈতি, বিষয়টি হলো যে একদম শীতকালে সকালের দিকে, এক কথায় ভোরের দিকে ঘটনা। আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী সকাল 7টার কিছু পরপরেই একটি বিস্ফোরণের শব্দ হয় এবং তারপরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পৌঁছায় 10 থেকে 12 মিনিটের মাঝে এবং তার পরবর্তীতে তারা তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমের মাধ্যমে সকাল 10টার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। এবং এর মাঝেই কিন্তু আমরা ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী যতদূর জানতে পেরেছি যে 3 জন নিহত হয়েছে, যার মাঝখানে 2 জন নারী, 1 জন পুরুষ এবং 13 জন আহত হয়েছে এই ভবনের। সব মিলিয়ে আগুনের ঘটনা কিন্তু বেশ ভয়াবহ, কারণ রাজধানীপুর একদম উত্তরাতে প্রাণকেন্দ্রে বলা যায় 3 জন নিহতের ঘটনাটা কিন্তু কোনোভাবেই ছোট নয়। আমরা এখনো স্পষ্ট সব কিছু জেনে উঠতে পারিনি। আমার স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে যদি কথা বলে হয়তো বা পুরো বিষয়টা একটু ভালোভাবে আমরা বুঝতে পারবো। আপনি তো এই বিল্ডিংয়ের এই এলাকার কিভাবে আগুন লাগলো, কি আপনারা জানতে পেরেছেন? সকাল, আমি তো কল্যাণ সমিতির 11 নম্বর সভাপতি। সকালবেলা আমি জানতে পারছি সকাল 7টার দিকে যে আগুন লাগছে। আমি দ্রুত আসছি, এসে দেখছি আগুন ধরে গেছে অলরেডি। সিলিন্ডার বাস্ট হয়ে দোতলায় আগুন লাগছে প্রথমে, যতটুকু শুনছি আমি এসে দেখছি। দ্রুতই ফায়ার সার্ভিস আসছে, কিন্তু ফায়ার সার্ভিস এসে এসএসআর বারান্দা থাকে কারণ ভিতরে ঢুকতে পারে না, এই জন্য আগুন নেভাতে সময় লাগছে। পরবর্তীতে শুনছি 3 জন মারা গেছে, আরও অনেকে আহত আছে, মেডিকেল শুনছি। আর আগুন নিভতে একটু সময় লাগছে, যে এসএসআর পাইপের কারণে ভিতরে না ঢুকার কারণে আগুন নিভতে সময় লাগছে। যারা মারা গেছেন তারা কোন ফ্ল্যাটের অথবা পরিচয়ের বিষয় এই সঠিক জানি না, এই বিল্ডিংয়েরই সবাই। আর এই বিল্ডিংয়ের মালিক জুয়েল মোল্লা, যতটুকু জানি আমরা। আগুনটা লাগছে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, দোতলায় সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। চৈতি, শুনছিলেন যে যারা রয়েছেন স্থানীয় বাসিন্দারা, তারা কিন্তু বলছেন যে আগুনের বিস্ফোরণ হচ্ছে সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে আগুনের কারণ। তবে এই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট নয়। স্থানীয় অনেক মানুষ কিন্তু এসে যুক্ত হয়েছে, কারণ যেহেতু সকালের ঘটনা সবাই বেশ কিছুটা পরে জানতে পেরেছেন এবং তারা বিভিন্নভাবে যাদের পরিচিত মানুষ যারা রয়েছেন তাদের স্বজনদের খোঁজ নিচ্ছেন এবং
যারা আহত হয়েছেন তাদেরও খোঁজ দিচ্ছেন। একটু যুক্ত করতে চাচ্ছি, এই ঘটনায় যে শুধুমাত্র 3 জন নিহত হচ্ছে তাই নয়, মোট 13 জন আহত হয়েছে। আমি যদি ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই, উত্তরা 11 নম্বর সেক্টরের 18 নম্বর বাসা 18 নম্বর রোডের 34 নম্বর যে বাসভবনটি রয়েছে, সেই বাসভবনের দোতলা এবং 3 তলায় মূলত কিন্তু আগুনের ঘটনাটি ঘটেছে। এবং আমরা যতদূর জানতে পেরেছি এটি একটি ডুপ্লেক্স ফ্ল্যাট ছিল এবং সেই ফ্ল্যাটের অর্থাৎ দোতলা এবং 3 তলায় একই পরিবার, সেই পরিবারের সদস্যরাই কিন্তু আক্রান্ত হয়েছে বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। তবে তাদের পরিচয় কিন্তু নিশ্চিত হতে এখনও আমরা পারিনি। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি চলতেই, যে শুধুমাত্র যারা নিহত হয়েছে তারা নয়, যারা আহত হয়েছেন তারা এই ভবনের কোন কোন ফ্ল্যাটে থাকতেন কিংবা একই সাথে তাদের পরিচয় এখন পর্যন্ত কিন্তু নিশ্চিত হওয়া যায়নি। এবং একই সাথে আদৌ আগুনটি কি সিলিন্ডার বিস্ফোরণের কারণে নাকি বৈদ্যুতিক ত্রুটি কিংবা গিজারের কোনো সমস্যা ছিল কিনা সেই বিষয়ে কিন্তু ফায়ার সার্ভিসের বক্তব্যের পরে আমরা নিশ্চিত হয়ে আপনাদেরকে তথ্যটি জানাতে পারবো। চৈতি, নিশ্চয়ই ভাস্কর, তথ্য জানতে পারলে নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। ধন্যবাদ যুক্ত হবার জন্য। রাজধানীর উত্তরায় ভয়াবহ আগুনের ঘটনার খবর জানাচ্ছিলেন সহকর্মী ভাস্কর ভাদুরী। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।